দুর্দান্ত রেজাল্ট। মানে আমি যে কোম্পানিটার কথা বলছি, ডেটা সেন্টারের একটা সুপার কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি ছিল একটা সময় যখন আমি কথা শুরু করেছিলাম। আজ সেটা মিড ক্যাপে চলে গেছে এবং রিটার্ন তো দুর্দান্ত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন আজকেও তো প্রায় 8% মতো জাম্প করলো। আজকের জাম্পটা কী কারণে হলো? এটাকে তো মনে করে নেওয়া হয়েছিল একটা সাধারণ কোম্পানি, হয়তো কিছুটা এগোবে আবার পিছিয়ে যাবে। কিন্তু কি দেখে আমি সেই সময় ধরতে পেরেছিলাম যে কোম্পানিটার মধ্যে একটা পোটেনশিয়াল গ্রোথ রয়েছে। এর মানে কিন্তু এক্স্যাক্ট নয় যে আগামীকাল সকাল থেকে কোম্পানিটা আরও রকেট হবে এবং একটা লার্জ ক্যাপ কোম্পানি হবে, কয়েক হাজার % রিটার্ন দেবে। নো, কিন্তু একটা কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ যেটা অনেক দিন থেকে আমাদেরকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে কোম্পানিটা আগামী দিনে কি একটা বিরাট কিছু করতে পারে। সেটা কীভাবে বুঝবো? সেটা বোঝা যায় কয়েকটা প্যারামিটারের উপর বন্ধুরা। এই প্যারামিটারগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক রিটার্নটা বড় কথা নয়, যত বড় বড় গুরুদের মন্ত্র হচ্ছে একটাই, সেই মন্ত্রটা হচ্ছে ধৈর্য। এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা মানে হঠাৎ বই নিয়ে বসলাম বা কিছু যে শুধুমাত্র কমার্স স্ট্রিমের লোক হতে হবে, কিচ্ছু না। আপনি যে স্ট্রিমের লোক হোক, আপনি যে কাজই করুন না কেন, আপনার সেসবে কিচ্ছু যায় আসে না। গল্পের মতো কতগুলো প্যারামিটার একটু শুধু জেনে রাখা, যখন একটা কোনো কোম্পানির ক্ষেত্রে মোটামুটি মিনিমাম একটা নলেজ রাখা, এইগুলোর সঙ্গে সঙ্গে একটা ধৈর্য, একটা বড় সময়ের ধৈর্য, 2 মাস 4 মাস 6 মাস 2 বছরের কথা নয়, একটা লং টার্ম 4 বছর 5 বছর 10 বছর 15 বছর। যদি আমি মিস্টার ওয়ারেন বাফেট বলি, যাকে বলা হয় গুরুর গুরু, যাকে বলা হয় ওয়ামার লেজেন্ড বলে, সেই ক্ষেত্রে যে কথাটা বলা সেটা হচ্ছে সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রোথ কীভাবে আমরা বুঝতে পারি। আজকের কোম্পানিটার নাম কি, কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ এখন কীরকম রয়েছে, আগামী 10-15 বছরের প্রসপেক্টিভ কী রয়েছে এবং কেন হঠাৎ করে জাম্প করে বাড়লো, রিস্ক বা কিছু কিছু রয়েছে কিনা, সেগুলো কি। সব কিছু বলার আগে যে নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেল আইকন ছাড়া কিন্তু ইনফরমেশনগুলো আপনার কাছে পৌঁছবে না। আর যারা পুরনো রয়েছে তাদের তো অসংখ্য লাইক কমেন্টস আর মুগ্ধ করে সবসময় আমাকে, তারা প্রচুরভাবে লাইক করছে এবং লাইকগুলো আলটিমেটলি প্রচুর মোটিভেট করে। আমি সত্যি ধন্যবাদ, মানে নিজেকে ধন্য মনে করি যে এত ভালো ভালো সাবস্ক্রাইব আমার সঙ্গে রয়েছেন, এত মোটিভেশন। এরকম কমেন্ট কোনো ইউটিউবে আমি দেখি না যে এত ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছে। আমি এরকম খুবই কম দেখি। এত ইউটিউবারকে দেখেছি যাদের কমেন্ট বক্সে অনেক কমেন্ট থাকে, কিন্তু এভাবে উৎসাহ দেওয়া এরকম আমি কখনো দেখি না, কারণ প্রচুর ইউটিউবকেও দেখেছি। এবার আসবো কি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। প্রথম হচ্ছে বিজনেস। কোম্পানিটার একটা ওয়ার্ড, ডেটা সেন্টার। ডেটা সেন্টার উপর কাজ করছে, বেশি দিন হয়নি নতুন কোম্পানি, কিন্তু বিরাট বড় বড় প্রজেক্ট পেয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট দুরন্ত রয়েছে। কোম্পানির পাস্ট যে অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট ভেরি স্ট্রং রয়েছে। কোম্পানির যে বিভিন্ন প্যারামিটারগুলো, যেরকম ডেট টু ইকুইটি রেশিও, প্লেজিং, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, পি রেশিও, যেগুলোকে আমরা ধরে নিই মিনিমাম প্যারামিটার, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এইগুলোকে, বা সিএফও যেই মুহূর্তে রয়েছে, বা আমরা যদি দেখে নিই নেট প্রফিট বাই ক্যাশ ফ্লো, কিংবা অর্ডার বুক ডিভাইড বাই আমাদের মার্কেট ক্যাপ অনুযায়ী কতগুলো প্যারামিটার তৈরি করা হয়। এই প্যারামিটারগুলো কিন্তু আমরা সেট করে একটা বাউন্ডারি তৈরি করি। টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটোই পাওয়ারফুল দরকার। এবং একটা সময় ছিল আমরা চোখ বুঝে ফান্ডামেন্টাল নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু নো, এখন টেকনিক্যালটারও জরুরি পড়ে গেছে। সেই জন্য আমার টেক মাস্টার করে একটা চ্যানেল প্রায় বছর দেড়েক হয়েছে খুলেছি, সেখানে কিন্তু টেকনিক্যাল পয়েন্টগুলো বোঝাই। এবং যখন ইনভেস্টমেন্ট করবে দুটোকে কিন্তু নজরে রেখে তবে কাজটা করতে হবে। বাই দ্য ওয়ে, পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য অনেকে রিকোয়েস্ট করেছো, এত রিকোয়েস্ট ভাবা যায় না, প্রচুর রয়ে গেছে। কোনটা আগে করবো কোনটা পর বুঝতে পারছি না। এর মধ্যে দুজন আবার পেমেন্ট করে বসে আছো। কে কে পেমেন্ট করেছো তারা একটুখানি আমাকে ডেটগুলো বলবে, মেল আইডি। আমি কিন্তু মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। আমি এইটুকু জানি যে করেছি, কিন্তু তারপরে সব বেরিয়ে গেছে যে তোমরা দুজন আমাকে পেমেন্ট করেছো পোর্টফোলিওর জন্য, কিন্তু আমি করে উঠতে পারিনি। সেটা একটুখানি আমাকে জানিয়ে দেবে। আমি আসছি দুটো পয়েন্টের কথা। ফার্স্ট আসবো ফান্ডামেন্টাল। কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কিন্তু আজ নয়, ব্ল্যাক বক্সকে নিয়ে আমি আলোচনা করেছি, ডেটা সেন্টার আলোচনা করেছিলাম। যারা তোমাদের আমাদের পুরনো যারা সাবস্ক্রাইবার তারা জানে, যারা রীতিমতো বহুদিন ধরে আমার ভিডিও দেখছো তারা জানেন যে কবে আমি শুরু করেছি এবং ঠিক আমি কি করি। যখনই অ্যানালিসিস করি নিজে ইনভেস্টেড হই। সব কোম্পানি না, কিন্তু স্পেসিফিক বেশ কিছু কোম্পানি যখন সেটা বলেও দিই যে আমি এই কোম্পানির ইনভেস্টমেন্ট হবো। এবং সেখানে যাই হোক, আসছি এবার সেকেন্ড পয়েন্টের দিকে। সেটা হচ্ছে প্রশ্নচিহ্ন, কেন আজ জাম্প করলো সেটা আগে জেনে নিই, তারপরে যাব দুটো। ম্যাসিভ অর্ডার পেয়েছে, হাইপার স্কেল অর্ডার এসছে ইউএস থেকে। এই ম্যাসিভ লেভেলের হাইপার স্কেল অর্ডার
পেয়েছে, যেটা যদি আমি দেখি $131 মিলিয়ন, যেটাকে কোটিতে যদি নেই ইন্ডিয়ান রুপিতে 1240 কোটি টাকা, 1240 কোটির একটা অর্ডার পেয়েছে। কোম্পানি কত কোটির মার্কেট ক্যাপ? 14,600। আজ 14,600। আমি যখন শুরু করেছিলাম 4,200 থেকে 4,500, যদি খুব ভুল না করে থাকি, সেখান থেকে আজকে 14,600তে এসছে। সেদিন প্রাইস টু আর্নিং রেশিও কত ছিল এক্স্যাক্ট ফিগার মনে নেই, তবে এইটুকু আমার মনে আছে 28 to 32 এর মধ্যে ছিল, যেটা আজ কিন্তু মানে প্রাইস টু আর্নিং রেশিও অফ দ্য স্টক ইজ 51। স্টিল দ্য কোম্পানি যে ইন্ডাস্ট্রি অর সেক্টরিয়াল যেটা রয়েছে তার কম বেশি আশেপাশে রয়েছে। কোম্পানির যে অর্ডারটা এসছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ওপরে, যে কন্ট্রাক্টটা এসছে, এটা ইউএস বেস T1 হাইপার স্কেলার যে কোম্পানি, সেখান থেকে জিগাওয়াট এর একটা ডেটা সেন্টারের উপরে কাজ এসছে, বিরাট বড় মাপের লেভেলে। এই সুবাদে অর্ডার বুকের কত আমি এর পরে আসবো, আরেকটা মজাদার বিষয়েরও বলবো তারপরে। এখন সেকেন্ড পয়েন্টটা বলবো, কেন এত বড় 7.5% জাম্প করলো একদিনের মধ্যে। সেটার জন্য বলবো Q1 রেজাল্ট। মানে এ কী করছে, একটা ছেলে শুধু রেজাল্টই দেখাচ্ছে না ভালো, একটার পর একটা পড়াশুনো করছে, বড় জায়গাতে প্রজেক্ট করছে, প্রজেক্ট পাচ্ছে কোম্পানি, প্রজেক্ট এক্সিকিউশন করছে, তারপরে প্রফিটটাও নিয়ে যাচ্ছে। মানে আমার অর্ডার আসছে, অর্ডার পাইপলাইনে অর্ডার থাকছে, অর্ডারগুলো আসছে, এক্সিকিউশন হচ্ছে, রেজাল্টে দেখাচ্ছে হ্যাঁ এক্সিকিউট হচ্ছে। এইগুলো পেলে একজন ইনভেস্টার আর কী চায়? ইনভেস্টার তো এটাই চাই, ইনভেস্টার ইনভেস্টমেন্ট করেছে এখানে কেন, তুমি আমি কেন ইনভেস্টেড রয়েছি মার্কেটে? অনলি ওয়ান রিজন, অ্যান্ড দ্য রিজন ইজ একটা ভালো প্রফিট গেইন করবো এমন একটা কোম্পানি, গ্রোথ যার ভালো রয়েছে, পোটেনশিয়াল গ্রোথ ক্যাপাবিলিটি ভালো রয়েছে, প্রফিটেবিলিটি ভালো রয়েছে, ঋণের পরিমাণ কম রয়েছে, ম্যানেজমেন্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে, ম্যানেজমেন্ট থেকে পজিটিভ কতগুলো কথা বলছে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। এই কটা পয়েন্ট ঠিক থাকলেই তো হবে। ঠিক এখানে তাই হয়েছে। Q1 এর রেজাল্ট যেটা দেখিয়েছে, Q1 FY 2027 আর্নিং গ্রোথ দেখিয়েছে 24% ইয়ার অন ইয়ার বেসিস, রেভিনিউ গ্রোথ জাম্প করেছে। নেট প্রফিট কত করেছে? নেট প্রফিট 18% ইয়ার অন ইয়ার বেসিসে জাম্প করেছে। নেট প্রফিট না বললে ভালো হয়, প্যাট বললে, প্রফিট আফটার ট্যাক্স। এখানে অনেক প্রশ্ন আসছে যে নেট প্রফিট কী, প্যাটের সঙ্গে ডিফারেন্স কী, এবিটা কী, আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন। তাহলে কেন আমি কোনটাকে আগে ধরবো? আমি কি সবসময় ফার্স্ট কাজ আমার থাকবে আমি সেটা প্যাটকে ধরবো কি না, আমি এই প্রফিটেবিলিটির জন্য নেট প্রফিটকে ধরবো নাকি এবিটা ধরবো? এইগুলো প্রশ্ন, এই বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু মেম্বারদের জন্য আলাদা করে করেছি, সেগুলো দেখে নিতে পারো। এখন এই মুহূর্তে যে ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি সেটা জায়গাটা হচ্ছে প্যাট 18% রয়েছে, রেভিনিউ গ্রোথ 24% যেটা বলেছি, এবিটা রয়েছে 38%। এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বা ইউ টার্ন করা যাকে বলা হয়, বা যাকে আমি বলবো যে একটা এমন একটা পয়েন্ট, পিভট পয়েন্ট বলা যেতে পারে, যে কারণের জন্য সবটা পাল্টেছে। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে এর পরের ব্যাপার, মার্কেট ক্যাপ কত? মিড ক্যাপ 14,600 কোটি। এখন আমি এটা স্মল ক্যাপের বলতে ফেলতে পারি, মিড ক্যাপের দিকে দৌড়চ্ছে। সেকেন্ড ওয়ান বলবো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 22, রিটার্ন অন ইকুইটি 26.4 রয়েছে, দুরন্ত। প্রোমোটার যেটা আমি বলছিলাম যে ম্যানেজমেন্ট যদি বুলিশ থাকে এবং সে কনস্ট্যান্টলি পজিটিভ কথা বলে এবং সেটা প্রমাণ করতে পারে, প্রত্যেকটি ভালো ইনভেস্টরের কাছে দ্যাট ইজ এ ভেরি গুড অপরচুনিটি টু ইনভেস্ট ইন পার্টিকুলার কোম্পানি, বিকজ ম্যানেজমেন্ট আর ট্রু অ্যান্ড ক্লিয়ার ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ তাদের যে গ্রোথ প্রবাবিলিটি দ্যাট ইজ ভেরি গুড, প্রফিটেবিলিটি অলসো প্রুভড থ্রু Q1 FY 2007, অ্যান্ড নট অনলি দ্যাট দ্য অর্ডার কিউ, এটাও অলসো ভেরি গুড সিচুয়েশন রয়েছে, কারণ কিউতে একটা বড় মাপের অর্ডার আছে। এবারে বলবো অর্ডারের পরিমাণটা। তো অর্ডারের পরিমাণ রয়েছে, যদি আমি খুব শর্টে বলি, $949 মিলিয়ন। যদি আমি এটাকে আমি যদি কোটি ইন্ডিয়ান রুপিতে নিয়ে যাই, 8,986 কোটি, মানে 9,000 কোটি টাকার মতো অর্ডার বুক। 14,600 মার্কেট ক্যাপের কোম্পানিটার 9,000 কোটি অর্ডার রয়েছে। অর্ডারগুলো এক্সিকিউশন করে চলেছে। এবার আসছি ফাইনাল জায়গাতে, কোম্পানি এই মুহূর্তে নতুন আরও কিছু অর্ডার এসছে, সেই অর্ডারের পরিমাণ 3,208 কোটি টাকা, মানে 9,000 কোটির সঙ্গে 3,000, মোটামুটি 12,000 কোটি টোটাল অর্ডার বুক কমপ্লিট হয়ে গেল। বেশ,
এবার একটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হতে চলেছে। প্রথম, বিজনেস ডেটা সেন্টার। ডেটা সেন্টার বলতে প্রচুর ডেটা যেখানে স্টোর হয়। খুব ভালো কথা, ডেটা স্টোর হওয়া কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার। ডেটা স্টোরের যে ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে কিন্তু বড় বড় কোম্পানি অলরেডি গেম খেলছে, সেখানে ছোটোখাটো কোম্পানি ঢুকতে গেলে ধাক্কা খাবে। এখানে এই লেভেলের কোম্পানিটা প্রথমে এন্ট্রান্স পাচ্ছিল না, ঢুকতে পারছিল না, কিন্তু বড় বড় অর্ডার একে কিন্তু রকেটের গতি করে দিল, এই অর্ডারটাকে এন্ট্রি করে দিল। এবারে এন্ট্রি তো নিলাম, নেওয়ার পরে প্রোমোটাররা এবং যারা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, যে গ্রুপটা আমি শুরুতে বলেছিলাম মনে আছে, এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের সঙ্গে প্রফিটেবিলিটি মিললে এবং সেটার রেজাল্ট যদি দেখাতে পারে ইনভেস্টর এটাই চায়। ঠিক এই কথাটাই বলছি, ম্যানেজমেন্ট প্রায় 70% হোল্ড করে রেখেছে, তারা একদমই সেল করার পক্ষপাতী নয়। এবং সেকেন্ড ওয়ান, কোম্পানি থেকে যে অর্ডারের পর অর্ডারগুলো আছে সেগুলো এক্সিকিউশন করে ইনভেস্টরদের দেখাচ্ছে যে দেখুন আমরা কিন্তু প্রফিটেবিলিটি করে যাচ্ছি, এমন নয় লস। সেকেন্ড ওয়ান, ডেটা সেন্টারে যেসব কোম্পানিগুলো মানে যে কী বলবো প্রথম সারিতে ছিল, ফার্স্টের থেকে, সেসব কোম্পানির সঙ্গে তৃতীয় সারি থেকে এসে টক্কর দিচ্ছে। ন্যাচারালি বোঝা যাচ্ছে কতটা গ্রোথ থাকলে তবে সে এখানে পৌঁছতে পারছে। এবার আসছি ম্যানেজমেন্ট থেকে, যে কথাটা সবার শুরুতে বলেছিলাম, সবার শেষে গিয়ে বলবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। ম্যানেজমেন্ট ভেরি বুলিশ। ম্যানেজমেন্ট থেকে 3টে বিষয়কে কিন্তু লক্ষ্য রাখতে বলছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে, ম্যানেজমেন্ট বলছে আমরা প্রচুর অর্ডার এসছে এবং অর্ডারগুলো এক্সিকিউশন লেভেল কিন্তু 100%, অর্থাৎ আমরা পুরোপুরি এক্সিকিউট করতে চলেছি অর্ডার। সেকেন্ড ওয়ান, আমাদের কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ বা ক্যাগার যাকে বলা হয়, ক্যাগার রেট আমরা 18 থেকে 20 রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, এই 18% রাখা, যদি এই গ্রোথটাকে এরা পুরো কনস্ট্যান্টলি রাখতে পারে, তো কোম্পানিটা কিন্তু একটা বুম সিচুয়েশন, মানে 18-20 ইনভেস্ট যদি কেউ করে, আমি যদি একটা রাফ বলি, একটা ব্যাংকে ফিক্সড করে রাখলে মোটামুটি তুমি 100 টাকায় 8 টাকা পাচ্ছ। এবং যদি কম্পাউন্ডিংয়ে হয়, একটা ফিক্সড থেকে তুমি তোমার 1 লক্ষ টাকা একটা মোটামুটি এমন জায়গা দাঁড়াবে যে সেটা থেকে তুমি প্রিন্সিপালটাই ফেরত পাচ্ছ, কারণ ওই 7-8% মোটামুটি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে নেবে, নেবার পরে 1% মতো হাতে নিয়ে তুমি বেরিয়ে আসবে এবং হ্যাপি উইথ দ্যাট, ঠিক আছে। আর সেকেন্ড ওয়ান, এক্ষেত্রে তোমাকে 17-18% দিচ্ছে রেট রিটার্ন, এবং যার থেকে 7% যখন ইনফ্লেশনে চলে যাওয়ার পরে 11% তোমার হাতে কম পক্ষে থাকছে। তো বুঝতে পারছো যে জিনিসটা যথেষ্ট। তো এইরকম অবস্থা দাঁড়িয়ে থেকে ম্যানেজমেন্ট বলছে একটা লং টার্মে আমাদের একটা ভিশন রয়েছে, লক্ষ্য রয়েছে যে আমরা সেখানে পৌঁছবো। ভেরি গুড সিচুয়েশন, ভেরি গুড। এবার আসবো শেষ দিকটায়, যে আমি তাহলে এখন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। পাস্টে কী হলো, মানে 7% দিল, মানে আগামীকাল 7% দেবে এমন কোনো মানে নেই। 7-এর জায়গায় 10% যদি কোনো দিন দিয়ে দেয় কোম্পানিটা, তাতেও অবাক হবো না। আবার কোনো দিন যদি কালকে সকালে দেখি কোম্পানিটা 2-3-4% কারেক্টেড হয়ে গেছে, আমি খুশি থাকবো, একটু দুঃখ পাবো না। এবার তার কারণটা আমি বলছি, কারণ কোম্পানির একটা স্ট্রং সাপোর্ট লেভেল আমি কিন্তু বলতে চলেছি। স্ট্রং সাপোর্ট লেভেলটা এদের ক্ষেত্রে কারেন্ট মার্কেট প্রাইস 820-22 কাছে রয়েছে। এর আর স্ট্রং সাপোর্ট লেভেল 740 থেকে 752, মানে 770-80 কাছে যদি চলে আসে কোম্পানিটা, তাহলে সেটা আমাদের কাছে কিন্তু একটা লুক্রেটিভ বাইং সিচুয়েশন তৈরি করবে। বোঝা গেছে? বাট নো ডিরেক্ট অর ইনডাইরেক্ট রেকমেন্ডেশন, কোনো রকম রেকমেন্ডেশন নয়। দিস ইজ এ ক্লিন অ্যান্ড ক্লিয়ার এডুকেশনাল থিং। আমার সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন একটা চার্ট ফেলা হয়, চার্টে অটোমেটিক্যালি আমাদেরকে একটা গেস জায়গায় দেখিয়ে দেয় যে এইরকম জায়গা থেকে 740-752 আবার প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আবার এন্ট্রি নেবে। সুতরাং সেই জন্য ওই ব্যারিয়ারটাকে আমি বলবো যে এটা সাপোর্ট, যার উপরে বেস করে কোম্পানিটা ওঠানামা করছে। তার মানে কি নেগেটিভ হতে পারে না? তার মানে কি সাপোর্ট ভাঙতে পারে না? অফকোর্স সেটা প্রয়োজন অনুযায়ী দেখতে হবে, কিন্তু স্ট্রং কোম্পানি যদি হয়, বুলিশ ম্যানেজমেন্ট থাকে, পজিটিভিটি থাকে, ফান্ডামেন্টাল, সো আই থিঙ্ক এক্সিলেন্ট সিচুয়েশন। তাহলে আজকে এই কোম্পানিটা তোমাদের কি মনে হলো, কারোর কাছে রয়েছে কিনা, বা অন্য ডেটা সেন্টারের ব্যাপার অন্য কোনো কোম্পানি জানা পরিচয় আছে কিনা, সেটা তোমরা অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আরেকটা ঘটনা, খুব সুন্দর একটা পোর্টফোলিও পেয়েছি একজনের কাছ থেকে, আমি সেটা নিয়ে পরে নেক্সট ডে চেষ্টা করব।